যেসব গুণ মানুষকে প্রকৃতির অন্য সব জীবের তুলনায় বিশেষ করে তুলেছে তার মধ্যে অন্যতম হলো প্রেম, ভালোবাসা, ভাগাভাগি করে নেবার ক্ষমতা, সকলে মিলে খুশি হওয়ার ক্ষমতা। কিন্তু আবার তারই বিপ্রতীপে আছে ঘৃণা, আত্মসর্বস্বতা, স্বার্থপরতা। আমরা যত আধুনিক হচ্ছি তত যেন এই দ্বিতীয় পর্যায়ের গুণগুলি আমাদের আরো বেশি করে চেপে ধরছে। জাতির প্রশ্নে, সম্প্রদায়ের প্রশ্নে, শ্রেণীর প্রশ্নে, বর্ণের প্রশ্নে সবকিছুতেই যেন অপরায়ণ আর অপরকে ছোট করার মধ্যেই আমাদের সার্থকতা এসে জড়ো হচ্ছে। প্রেমের বাণী, সহমর্মিতার কথা, ভালোবাসার কথা ক্রমশ হয় দুর্বলতা অথবা তাকে সাজিয়ে রাখার জিনিস হয়ে দাঁড়াচ্ছে। এই অপরায়ণের গল্পই আমাদের আজকের নিবেদন, জয়া মিত্রের গল্প ঘৃণার সমস্যার মূল প্রতিপাদ্য। গল্পটি সংকলিত আছে দেশ পাবলিকেশন প্রকাশিত জয়া মিত্র শ্রেষ্ঠ গল্প সংকলনটিতে। আসুন শুনে নেওয়া যাক জয়া মিত্রের গল্প ঘৃণার সমস্যা। পাঠে আমি রহিন। গত দুদিন যাবৎ আমি একটু সমস্যায় আছি। যে কোনো রকমেই হোক সেটার একটা হেস্তনেস্ত হয়ে যাওয়া দরকার। কিছু না কিছু সমস্যায় তো লোক সারাটা জীবনই থাকে, শান্তি আর কোথায়। কিন্তু সেগুলো যেন খানিকটা চেনা ব্যাপারে। নিজের কি বউ, ছেলের নিদেন, মা বা বাবার অসুখ, সাংঘাতিক অসুখ, এমনকি ক্যান্সারও, না হলে ছেলের চাকরি, ছেলেপুলের স্কুলে ভর্তি, কি পড়াশোনার সমস্যা, মেয়ের বিয়ে, কিংবা তাদের প্রেম, এমনকি স্বামী স্ত্রীর একে অন্যকে সন্দেহ, কিটিমিটি, অশান্তি, এসব সমস্যার কোনো না কোনোটা, একসঙ্গে কয়েকটাও মানুষের জীবনে আসে। কোনো মনে তার কিছু রকম সমাধান একরকম করে হয়, কখনো আবার হয়ও না, চলতে থাকে। আমরা অফিসে, দপ্তরে, কলম পিষতে থাকা লোক এর চেয়ে বেশি খুব একটা কিছু আর কি বা আশা করতে পারি। এক এক সময় এক এক রকম ঝঞ্ঝাট। এই তো আমারই মনে আছে খুলনা ছেড়ে বাবা কাকাদের চলে আসাটা। স্পষ্ট কিছু মনে পড়ে না অবশ্য, কিন্তু মায়ের কোলে চাদরে ঢাকা হয়ে রাত্রির অন্ধকারে কোথায় যেন যাওয়া, নৌকায় ওঠা, অন্ধকার নদীর জলে এক দুটো আলো, জলের মধ্যে সেগুলোকে দেখাচ্ছে কাঁপা কাঁপা লম্বা জরির ফিতের মতো, যেমন ফিতে দিয়ে পুজোর সময় দুর্গা ঠাকুরের সাজ হতো। ট্রেনে বেশ ভিড়। আবছা মনে আছে বাবা বোধহয় খেতে দিলেন। পেঁপে হলুদ রঙের নৌকোর মতো করে কাটা, ওইটুকুই। তারপর তো এপারে বারাসাতে স্কুলে যেতাম, বেড়ার ঘর ছিল। দু এক বছর পরই বোধহয় পুজোর সময় দুয়ারে অনেক লাল গোলাপি দোপাটি। তারপর তো পার্ক সার্কাস, অনেক ভালো, এমনকি দৌলতপুরের বাড়িটির চেয়েও ভালো। তবু দোপাটি ফুলগুলির জন্য আমার আর বুলির মন খারাপ হয়েছিল। তখন বাবার নতুন চাকরির সামান্য মাইনেতে টানাটানি করে দিন চালাতে মায়ের কষ্ট হতো, এখন বুঝি। কিন্তু তা নিয়ে বাড়িতে কোনোদিন বাবা মাতে ঝগড়াঝাটি হতে দেখিনি। বরং ঠাকুমা কখনো সখনো আমাদের খাবার পাতে দুধ কি মাছ না থাকার দুঃখ করত, নিজে গো দেশে বলে। মা কিংবা বাবার কানে গেলেই বুড়িকে থামিয়ে দিত। যা গিছে গিছে, ছোটগুলির মাথায় সেইগুলি ঢুকাইয়া দিয়া কি লাভ। ঠাকুমাও না, বলতেছিলাম, মনে তো হয় পর্যন্ত বলে চুপ করে যেত। দাদা স্কুলে রেজাল্ট ভালো করত, বুলিটাও পড়াশোনায় ভালোই ছিল একেবারে শুরু থেকেই। না হয়ে উপায় ছিল না। বুঝতে পারতাম আমরা রেজাল্ট খারাপ করলে বাবা মা মনে ভীষণ কষ্ট পাবে, আর সেটা আমরা একেবারে ভাবতেই পারতাম না। বাবা এক একদিন সকালে কি সন্ধ্যায় চৌকির ওপর পিঠ সোজা করে বসে কবিতা বলতো। লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নিড়ে, কিংবা ইংরেজ সেনা ছুটে পশ্চাতে শেষে বহু দূরে বনে নিরালাতে সাক্ষাৎ হলো ঝাঁসি রানীর সাথে বিশাল নদীর তীরে। আমরা তিন ভাই বোন পড়াশুনো ছেড়ে সেই সব দিনে একেবারে মুগ্ধ শ্রোতা। মাও তাই। আমি আর দাদা তখন একটু বড় হচ্ছি, ভারী ভালো লাগতো সেই সকাল সন্ধ্যাগুলো। মা রান্নাঘরের দরজার পেছনে আধখানা, কিন্তু মুখ দেখলেই বোঝা যেত মা সব কিছু ভুলে গেছে আশপাশের। তারপর হঠাৎ আমাদের দিকে চোখ পড়লে যেন একটু লজ্জা পেয়ে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে যেত। কখনো এক আধ দিন
অনেক রাত্রে বিছানায় শুয়ে শুনতাম বাবা বাঁশি বাজাচ্ছে। আমরা জানতাম মাকে শোনাচ্ছে, অথচ রোজকার জীবনে যেমন আর পাঁচজনের মতোই। তবু এই বাবা মায়ের মনে কষ্ট হবে এমন কোনো কাজ করবার কথা আমরা ভাবতেও পারতাম না। অথচ না ভেবেও কত কিছু যে হয়ে যায় জীবনে। সেই যে বাবার মুখের আবৃত্তি, তার শব্দের ঝংকার আমাকে যেন আচ্ছন্ন করে রাখত। আর সাহস, আত্মত্যাগ, বীরত্বের সেই সব কবিতা। সিটি কলেজে পড়তে পড়তে কি করে যে যোগাযোগ হয়ে গেল কমিউনিস্ট পার্টির সঙ্গে। আর তার চেয়েও আশ্চর্য, আমার যে কোনো আবৃত্তি বা ডিবেটের সভায় পাড়ার যে দুবেনি বাঁধা ফর্সা মেয়েটা হাঁ করে তাকিয়ে থাকতো দেখতাম, সেই মেয়েটা হঠাৎ কখন আমার কাছে আস্ত একটা তনুকা হয়ে উঠল। দেখলে বুকের মধ্যে টিপটিপ, না দেখতে পেলেও তাই। দুটোর কোনোটারই শুরু তেমন স্পষ্টভাবে খেয়াল করিনি। প্রথমটার কারণ অবশ্য আজ বুঝি। সেই 65-66 যেন বাতাসই ছিল অন্যরকম, আগুন ধরানো বাতাস। আজ বাড়ছিল তো সেই 62-64 থেকেই। বাবা যেন খানিকটা ভেঙে এসেছিলেন 64 থেকেই। নাকি আমরাই বুঝিনি ঠাকুমার মৃত্যুই আরো বছর 3 আগে থেকে বাবাকে ভাঙছিল। ঠাকুমা যে বছর মারা গেল সে বছর আমি স্কুল ফাইনাল দিচ্ছি। রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী নিয়ে চারিদিকে উৎসবের বান ডাকছে। নির্দিষ্ট কিছু অসুখ বোঝা যায়নি। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল, কথাও বলছিল না আর। রোজই অল্প অল্প জ্বর আসতো, হাত পা মুখ ফোলা ফোলা। যতটুকু কথা বলতো সবই প্রায় কেবল দৌলতপুরের বাড়ির কথা। বাবা অফিস থেকে ফিরে ঠাকুমার ঘুমানো পর্যন্ত ওই বিছানার পাশেই বসে থাকতো। ঠাকুমা যেন নিজের আশপাশ পরিবেশ সব ভুলে গিয়েছিল, এবং একটু আধটু যতটুকু কথা বলতো বিড়বিড় করে কেবল দৌলতপুরের বাগান, কাঁঠাল গাছ, গরুর রাখাল। হঠাৎ কোনোদিন মাকে ডেকে আস্তে আস্তে হয়তো জিজ্ঞেস করতো, নয়ন বউ, খিড়কি বন্ধ করিস? কায়েল ছোট ঘরের কাঠের বাক্স থেকে কাপড় চোপড় বাইর করে একটু রোদ্দুরে দিও। মা উঠে গিয়ে চোখ মুছতো। যাদের সঙ্গে বাড়ি বদলা বদলি করে এই পার্ক সার্কাসের বাড়ি আমরা পেয়েছিলাম, সেই ফৈজুদ্দিন সাহেবের জামাই বর্ডার সিকিউরিটিতে চাকরি করতেন। সেই সুবিধের কারণেই হয়তো তিনি বছরে 2 বছরে একবার আসতেন। ঠাকুমাকে আম্মা বলতেন তিনি। তিনি এলে ঠাকুমা খুঁটিয়ে খুঁটিয়ে কত যে কথা জিজ্ঞেস করত। বাড়ির, বাগানের, ঘরের কুলুঙ্গিগুলোর পর্যন্ত খবর নিত। বাবা হয়তো কখনো সখনো একটু অপ্রস্তুত হতেন। ফৈজুদ্দিন সাহেব, তাকে অনেক বছর ধরে বাবার কথা মতোই চাচা যান বলতাম আমরা, বাবাকে নিরস্ত করতেন। বলতেন, ভাই, আমরা মুখ বুঝে থাকি, আমরা তো কায়দা কানুন মেনে চলি, মনে কি হয় বাইরে আনতে পারি না। যারা তা বলতে পারেন তাদের বাধা দেবেন না। এই আম্মাজান যেমন, ওইখানে আপনাদের ভাবিরও সেই একই অবস্থা। আপনাদের অতখানি ছড়ানো জায়গা, ফল ফলারির গাছ, পুকুর, তবু সে এইখানকার জন্য চোখের জল ফেলে। বারণ করি না, কি জানেন, এদের কান্নার মধ্যে আমরাও কাঁদি। বাবা ওর ছেলেদের খবর নিতেন। চাচা জানের বড় ছেলে দৌলতপুর কলেজে পড়ে ততদিনে। বাবা নিজে এককালে ওখানকার ছাত্র ছিলেন। চাচা যান দুপুর রোধেও একবার পার্ক সার্কাস ময়দানটা ঘুরে আসতেন। সেবার ঠাকুরমাকে ওরকম শান্ত দেখে চাপা স্বভাবের মানুষটিও বিছানার পাশে বসে কেঁদে ফেললেন। এত বছরের মধ্যে সেই একদিন রাত্রে রয়ে গেলেন। ঠাকুমার ঘুমোবার পর খেতে বসে বললেন, যদি কোনো উপায় থাকতো আম্মাজানকে আমি একদিনের জন্য তার বাড়িতে নিয়ে যেতাম। যে মানুষগুলি 4 দেওয়ালের ভিতরে থাকে ভাইজান, তারাই এই দেওয়ালগুলোকে বাড়ি বানায়। সেই বাড়ি ছেড়ে আসতে তাদের যে কোথায় লাগে। এই একবারই বোধহয় বাবাকে ওই বিষয়টা নিয়ে কথা বলতে শুনেছিলাম। বাবা বলে উঠলেন, কতগুলি লোক নিজেদের লাভ লোকসানের প্যাঁচ কষে দেশটাকে টুকরো করলো, আর একদিনের মধ্যে কোটি কোটি মানুষের জীবন তছনছ হয়ে গেল। রাগারাগি হোক, ভাব ভালোবাসা হোক, আমরা নিজের নিজের জায়গায় মিলেমিশে বেশ ছিলাম। একটা লোকও চায়নি নিজেদের ঘরদোর ছেড়ে এরকম অন্য দেশে অন্য লোকজনের মধ্যে গিয়ে পড়তে। তারা নিজেদের সুবিধের জন্য হাওয়া দিয়ে দিয়ে আগুন বাড়ায়, আর মরলাম আমরা, আপনারাও। দেশ কাটবার আগে কর্তারা সবাই সবার সঙ্গে কত বৈঠক করলে, কিন্তু আমাদের কেউ জিজ্ঞেস করেছিল একবারও?
এসব কথা বাবার মুখে কখনো শুনিনি। মা আস্তে আস্তে বলে, ওসব থাক, খাওয়ার সময় আর এসব কথা না তোলাই ভালো। সেবার ফয়জুদ্দিন সাহেব চলে যাবার পর মাসখানেকের মধ্যেই ঠাকুমা মারা যায়। তারপরে একবারই এসেছিলেন চাচা যান, ছাদের সিঁড়িতে বসে রইলেন চুপ করে, হাতে মাথা রেখে। দৌলতপুরের অনেকগুলো ছবি এনেছিলেন, বাড়ির, রাস্তার, কলেজের, রাস্তার মোড়ে ডিসপেন্সারির। রেখে গেলেন মায়ের কাছে, বলে গিয়েছিলেন আসবেন আবার, কিন্তু আর আসেননি। 64 সালের যুদ্ধের পর বর্ডারের কড়াকড়ি অনেক বেড়ে গেছে বলে শুনতাম। হরদম পাক ছত্রি সৈন্যর কথা শোনা যেত পথে ঘাটে। সে সময় লোকের দেশপ্রেম হঠাৎ সাংঘাতিকভাবে বেড়ে উঠেছিল। তার আগে চীন ভারত যুদ্ধেও এরকম দেশপ্রেম বেড়ে উঠতে দেখেছিলাম। তখনও আমরা স্কুলের নিচু ক্লাসে পড়ি। চাইনিজ ইঙ্ক কিংবা চীনা বাদামের নাম কেউ উচ্চারণ করলেও দেশদ্রোহী বলা হচ্ছিল তাদের। বরাবরই দেখেছি দেশপ্রেম বাড়লেই কিরকম যেন রাগী হয়ে ওঠে লোকে। 64তেও রাস্তার গোটা কত কাগজ কুড়ানিওয়ালাকে 2-4 বার ধরে আনলো পাড়ার উৎসাহী ছেলেরা। বম্বেতে জনি ওয়াকারের প্রায় ভাত উঠে গেল। 66 খাদ্য আন্দোলন, কলেজ পাশ করে গিয়েছি, কিন্তু মনে মনে ছাত্রফ্রন্ট থেকে সরে আসতে পারেনি তখনও। দাদা সেন্ট রালেতে চাকরি পেয়েছে, কোয়ার্টারও পেয়েছে, চলে গেছে বৌদিকে নিয়ে। তনুকা মাঝে মাঝেই চাপ দিচ্ছে বাড়িতে বলার জন্য। ও নিজের বাড়িতে বলে দিতে চায়, কেননা ওর বাবা মা চারিদিকে সম্বন্ধ খুঁজে বেড়াচ্ছেন। কেউ দেখতে এলে ও যাবে না সে কথা স্পষ্ট বলে দিয়েছিল। তাই ও চায় যত তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যাপারটা জানিয়ে দিতে। এর মধ্যেই 66তে এসে পড়েছে প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভা। সে যে কি উত্তেজনার ব্যাপার! মনে হচ্ছে সব সমস্যা মিটতে চলেছে এইবার। এই কলকাতা শহরটাকেই মনে হচ্ছিল যেন রেড স্কোয়ার। তারপর তো কদিন যেতে না যেতেই মারামারি, খেয়েই স্বপ্নে চিড় ধরে গেল। সেও এক অন্যরকম সমস্যার সময় গিয়েছে। কোনটা যে ঠিক আর কোনটা ভুল। এতদিন বিক্ষোভে, মিছিলে, মিটিংয়ে যেসব জিনিসকে ধিক্কার দিতে শুনেছি, কি করে সেই সব লোক সেই সব কাজকর্ম শুদ্ধই নিরুপদ্রবে রয়ে যাচ্ছে, কেবল তাদের বিরুদ্ধে কিছু বলা বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে, এসবে বেশ গোলমাল লাগত। অবশ্য তখন রাজনীতি ছেড়ে একটু একটু করে নিজের সমস্যা নিয়ে জড়িয়ে পড়ছি, সে কথাও ঠিক। চাকরি পাওয়ার তাড়াটা অস্থির করছে। মায়ের বুদ্ধি আর পরিশ্রম, একতলার দোকানঘর দুটোর ভাড়া, বাড়ির অবস্থা ঠিক আমার চাকরি না হলে ভাতের টান পড়বে এরকম ছিল না। কিন্তু ওই যে চাকরিটা পাওয়ার দরকার ছিল আমার সমস্যার অর্ধেক। বাকি অর্ধেক সমস্যাটা ছিল চাকরি না পেলে তনুকাকে বিয়ে করার কথাটা আমার বা ওর বাড়িতে তোলাই অসম্ভব ছিল। তনুকারা আমাদের স্বজাতি, ওদের বাড়ির অবস্থা আমাদের থেকে ভালো, কিন্তু 4-4টি বোন, পাত্র হিসেবেও আমি খারাপ নই। তার উপর কোনো পণ না নিয়েই বিয়ে করেছিলাম। আমার মায়ের তাতে মত ছিল, বাবা একটু গাঁইগুঁই করেছিলেন, বউ ভাতের খরচা কি ছেলের ঘর থেকে হবে নাকি। তাতে মা একেবারে স্পষ্ট বলে দেন, ছেলের আজ পর্যন্ত যা কিছু দরকার হয়েছে সবকিছু যদি তার বাপ মা জোটাতে পেরে থাকে, নিজের ছেলের বউ ভাতে কি মেয়ের বাপের কাছে হাত পাততে যাব? অবশ্য তখন আমাদের বন্ধু বান্ধবেরা অনেকেই এরকম ধরনের ভাবত। বিয়ের পণ নেওয়াটা একটু সেকেলে পনাই মনে হতো। 2-4 জন যদি গোপনে নিত, তো বাইরে সেটা চেপে যাবারই চেষ্টা করত। পণ নিয়ে বিয়ে করেছে এটা ঢাকঢোল পিটিয়ে বলার মতো ব্যাপার ছিল না। অথচ মাত্র এই 20-25 বছরেই অবস্থাটা কি করে এত পাল্টালো তাই ভাবি। এখন আমাদের অফিসের এই নতুন ছেলেগুলো বিয়ে ঠিক হলেই বন্ধুদের সঙ্গে পরামর্শ করতে বসে, কোন কোম্পানির স্কুটারের ইঞ্জিন ভালো কিন্তু তেল কম খায়, কোন কোম্পানির স্টিল আলমারিতে একটা লকার এক্সট্রা থাকে। এইসব পণের টাকাটা নাকি মা বাবার ব্যাপার। বেশিরভাগ সময় বিরক্ত, কারো না কারো নিন্দে করছে, হয় নিজের বউয়ের, নয় ছেলের বউয়ের, আর না হলে কম বয়সী ছেলে পুলেদের। সবসময় বলছে আমাদের আমলে, আমাদের কালে, অথচ নিজেরা যে কত পাল্টে গেছে তা খেয়াল করে না। ধরিয়ে দিলে খুশিও হয় না সবসময়। এই তো রথিন, কতকালের বন্ধু, কলেজে পড়েছি একসঙ্গে, প্রেম করেছি একসঙ্গে, চাকরিতে ঢুকেছি। বিয়েটা অবশ্য ওর দেরিতেই হয়। রথিনরা একেবারে মুকুটি কুলিন, আর সীমারা যাতে ছিল সোনার বেনে। সে আর কি করা যাবে।
অত হিসেব করে প্রেম হয় নাকি? ঠিকুজি কুষ্টি মিলিয়ে? রথিনের বাপ মা আমার বাপ মায়ের মতো ছিলেন না। সে অনেক কেলেঙ্কারি, জাত পাত, পিতৃপ্রাধান্যের পারিবারিক আভিজাত্য সব কিছুর বিরুদ্ধে লড়ে গিয়ে রথিন আমাদের হিরো হয়ে গেছিল। আর বিশ্বাস হয়, সেই রথিন মেয়ের পাত্র পছন্দ করেও জন্মকুণ্ডলী মিলছে না বলে বাদ। গুরুর আদেশে। সেই কথাই সেদিন বলছিলাম। সে কি রে, নিজের বেলায় কোন কুণ্ডলী মিলিয়েছিলি? তাতে দস্তুর মতো রেগে গেল রথিন। এতদিন পর ওসব কথা তুলে আমি নাকি ওর ফ্যামিলি স্ক্যান্ডাল বাইরে টেনে আনছি। স্ক্যান্ডাল হবেও বা। বাড়ি ফিরে তনুকে বলতে তনুও আমাকেই দোষ দিয়েছিল। ঠিকই তো, সবাই কি তোমার মতো? এতখানি বয়স হয়েছে, কোনো আচার বিচার মানা নেই। তনুও পাল্টেছে, আমি নিজে কি পাল্টাইনি? তনুর পাল্টানো আমি বুঝি। শুধু দুটো মানুষেরই সংসার রয়ে গেল আমাদের, নতুন কেউ আসেনি, এই কষ্টটা ওকে এখনো ভিতরে ভিতরে খেয়ে ফেলতে থাকে। প্রথম প্রথম হতাশায় অস্থির হয়ে উঠেছিল, তখনই প্রথম মানত তাবিজ এইসব শুরু করেছিল। আমি দু একবার বলেছি, মানত করা কেন তনু? তোমার ভগবান কি ঘুষ খান? রেগে গিয়েছে। সেই অস্থিরতাটা কেটে গিয়েছে একসময়, কিন্তু ফাঁক ভরাট হয়নি। ক্ষতটা ঢাকা পড়েছে, সারেনি। এমনকি মা কিছু না বললেও বৌদি প্রথম দিকে একটু আধটু বাঁকা কথা শুনিয়েছিল তনুকে। দাদার সংসারের সঙ্গে আজও তনুর, ফলে আমারও একটু ফাঁক রয়েই গিয়েছে যেন। যত দিন যাচ্ছে সমবয়সীদের থেকে সরে, স্বজনদের থেকে সরে, উত্তর পুরুষবিহীন ভাবে আমি যেন আরো বেশি করে কেবল তনুর কাছেই সরে থাকতে চাই। অন্তত এইখানে যেন একটা সঙ্গী থাকে, যার সঙ্গে বোঝাপড়া আছে, সম্পর্ক আছে, ভালোবাসাও আছে। তনুর কথাটাকে হালকা দিকে নিয়ে যেতে চাই আমি। কেন, তোমার সংসারের কোন ডিসিপ্লিন আমি মানি না তনু? সেগুলো কি সাংসারিক আচার নয়? সে কথা নয়। যা সবাই করে, তোমারই বা কেন সর্বদা তার বাইরে মতি? সবাই যা করে মানে? সন্ধেবেলা বাড়ি ফিরে তোমার সঙ্গে বসে 2 কাপ চা না খেয়ে টিভি দেখা? তনু রাখতে গিয়েও হেসে ফেলেছিল, কিন্তু নিজের জমি থেকে নড়েনি। ঢং করো না। সবাই আমায় জিজ্ঞেস করে, তোমরা মন্ত্র নাওনি কেন? নেবে না? আমার ভালো লাগে না অত কথা। কেন, কি হতো দীক্ষা নিলে? তনু, এ কথাটা অনেকদিন হয়ে গেছে। তোমাকে তো আমি বলেছি, তোমার যদি মনের ভেতর থেকে বিশ্বাস আসে যে যিনি তোমাকে দীক্ষা দিচ্ছেন তিনি মানুষ হিসেবে অন্য সকলের চেয়ে বড়, কিংবা তোমাকে কোনো ঈশ্বরের কাছাকাছি পৌঁছে দেবেন, কিংবা তোমার মনের মধ্যে কোথাও এমন কোনো বোঝা জমে রয়েছে যা বাইরের কারোর কাছে বলতে পারলে তোমার মন হালকা হবে, তুমি দীক্ষা নাও। আমার এর একটাও নেই। কাজেই আমার কারো কাছ থেকে দীক্ষা নেবার দরকারও নেই। তবে হ্যাঁ, আমি তোমায় কেবল এইটুকু বলি, সবাই নিচ্ছে বলেই নেব এটা করো না। এটা ওই লেটেস্ট ফ্যাশনের শাড়ি, লেটেস্ট ফিল্মস্টার পর্যন্তই ভালো। আগের আরো অনেকবারের মতোই মুখ গম্ভীর করে উঠে গিয়েছিল তনু। কিন্তু এখন সমস্যাটা আর ঠিক এরকম জায়গায় নেই। মুশকিলটা অনেক গভীর ঠেকছে এই জন্য যে এটা এসেছে ওই যাদের বুঝতে পারি বা না পারি ভালোবাসি সেই কম বয়সীদেরই কজনের কাছ থেকে। শুরু হয়েছিল খুব সাধারণভাবে। লাঞ্চ আওয়ার্সের একটু পরে নিচের ক্যান্টিনে বসে 5 রকম কথা হচ্ছিল। অখিলের মেয়ের বিয়ে হয়েছে আসানসোলে, গত মাসে টিভিতে আসানসোলে কারফিউ, মিলিটারি নেমেছে, এসব খবর শুনে সকলেই কম বেশি উদ্বেগে ছিলাম। ওর জামাই বিল্ডিং কন্ট্রাক্টর, সময় অসময় বেরোয়, 5 রকম লোকের সঙ্গে ওঠা বসা করে, শহরে দাঙ্গা হলে চিন্তার কথা তো বটেই। তো এই 3-4 দিন হলো মেয়ে এসেছে অখিলের, বলছে না কিছুই প্রায় হয়নি আসানসোলে, পুলিশ খুব চমৎকার সামলে নিয়েছে। কারফিউ, মিলিটারি এর বেশিটাই ছিল সাবধানতার জন্য। তা থেকে পুলিশের ভূমিকা, তা থেকে বম্বে। অনেক কাগজেই তো লিখেছে দেখেছি যে বস্তিগুলোয় আগুন লাগাবার সময় পুলিশ নাকি রাজনৈতিক দলের কথায় চলেছে, অ্যাডমিনিস্ট্রেশনের কথায় নয়। এইসব নিয়েই চলছিল। এদেশের আর কিছু হবে না হে, সবকিছুতেই পলিটিক্স ঢুকে গেছে বলে উঠে পড়ার সময়ও হয়ে গিয়েছিল। পাশের টেবিলে কয়েকটি কম বয়সী ছেলে ছিল, মুখ চিনি, বিলিং সেকশনে কম্পিউটার রুমে বসে। ওরা যে নিজেদের আলোচনা থামিয়ে আমাদের কথাবার্তা শুনছিল খেয়ালও করিনি। হঠাৎ আমার কথার মাঝখানে উঠে এসে
ওদের একজন খুব রুক্ষভাবে বলল, সবসময় নিজেদের জাতের নিন্দে করাটা আপনাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। অন্য ধর্মের লোকেদের ইউনিটি দেখেছেন? মুরব্বী যা বলে দেবে জাত শুদ্ধ লোক এক কাট্টা হয়ে শুনবে। আর শালা আমাদের দেখো, নিজেদের দেশটার উপর প্রেম নেই, নিজেদের ধর্মে ভক্তি নেই। কেন, যে লোকগুলোর নামে কথা বলছিলেন আপনি, আপনার কোন ক্ষতিটা করেছে তারা? তাকিয়ে দেখি আমাদের টেবিলে কেবল আমি আর অখিল, বাকিরা সরে গেছে। এই ছেলেগুলো আমার অফিসে কাজ করে, ঢুকতে বেরোতে কতবার দেখা হয়েছে, অথচ কিরকম অচেনা মনে হচ্ছে। ওরা যে ভাষায় যেভাবে কথা বলছে, এটা অফিসে প্রেমিসেসের মধ্যে অন্তত 30 কি 35 বছরের সিনিয়র কোনো সহকর্মীর সঙ্গে বলবার কথা কল্পনাও করা যায় না। কিন্তু আমি দেখলাম কোথাও একটা কোনো চোখের দৃষ্টিও এপাশে ফিরল না। বেশিরভাগ টেবিল খালি হয়ে গেছে, কেবল কাউন্টারের কাছাকাছি দুটো টেবিলে নিউ বিজনেস সেকশনের কয়জন চা খাচ্ছে। তারা এমন নির্বিকারভাবে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে যেন এখানে এই দুটো টেবিল দূর থেকে কোনো শব্দই হচ্ছে না, যেন এখানে কোনো লোকই নেই। অখিল পিঠের পাশ থেকে আমি তাহলে সেকশনে গোছের কি একটা বিড়বিড় করে বলল। বুঝলাম অখিল চলে যাচ্ছে। আমি ছেলেগুলোর দিকে ভালো করে তাকালাম। দামি পোশাক আশাক, জনা দুয়েকের শার্টের খোলা বোতাম দিয়ে রূপোর চেনে গাঁথা ছোট্ট নীল লকেট দেখা যাচ্ছে, একজনের রুদ্রাক্ষ। পাঁচজন আমাকে এমনভাবে ঘিরে দাঁড়িয়েছে যেন ওরা আমাকে আক্রমণ করবে। হঠাৎ এরকম অদ্ভুত একটা পরিস্থিতিতে আমার কেমন ভয় হচ্ছিল সত্যি, আবার ভিতরে ভিতরে রাগও হচ্ছিল। কি হলো, উত্তর দিচ্ছেন না যে? ওদের মধ্যে একজন বলে উঠল। না, বলার কি আছে, দেশের এত বড় একটা ট্রেড সেন্টার, যেখানে সব জাত ধর্মের লোক বাস করে, চিরকাল করছে, সেখানে একটা দাঙ্গা ইচ্ছে করে লাগিয়ে গরিব মানুষের সর্বনাশ করা কি ভালো? গরিব মানুষ? ও, ওই ওরা আপনার গরিব মানুষ হলো, আর অন্য দেশে আপনার ওই গরিব মানুষরা যে শয় শয় ধর্মস্থান ভেঙে ধুলো করে দিচ্ছে, কই সে ব্যাপারে কোনোদিন আপনাদের মুখে তো এসব কথা শুনি না। যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই সেটা খুব অন্যায় হয়েছে, কিন্তু দাঙ্গার সময় নানান গুজব ওড়ে, সে কথাও সত্যি। আর তাছাড়া একদল লোকের দোষে অন্যদেরকে খুন জখম করা কি ঠিক? আলবাত ঠিক, যারা করছে তারা মরদের বাচ্চা। আমি চলে যেতে চাইছিলাম, চিত্রেশদের চা খাওয়া হয়ে গেছে, ক্যান্টিনে আমি একা আর এই ছেলেগুলো। সত্য দেখি কাউন্টার থেকে এদিকে তাকাচ্ছে, একবার ওর চোখে চোখ পড়ে গেল। এবারে আমি নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। দেখুন, এভাবে এত তাড়াতাড়ি এসব কথার আলোচনা শেষ হয় না। আমার মতে ধর্ম যার যার নিজের ব্যাপার, সেটাকে উপলক্ষ করে দাঙ্গা বাঁধানো, যাই হোক, এ নিয়ে পরে আবার কথা বলা যায়। আপাতত সেকশনে যেতে হবে আমাকে, লাঞ্চ আওয়ার ওভার হয়ে গেছে অনেকক্ষণ। আর কোনো উত্তরের অপেক্ষা না করে সোজা বেরিয়ে আসছিলাম, দরজার উপর পা রাখতেই পেছন থেকে শুনলাম, শালা দালাল। মাথাটা চড়াত করে উঠল। ফিরে যাব? আবার কিরকম ভয়ও হলো, ওরা কি মারপিট বাঁধাতেই চাইছে? সেকশনেও স্বস্তিতে বসতে পারলাম না। অনেকেই যেন কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। এরা কি সব জেনে গেছে? অথচ কেউ কিছু জিজ্ঞেস করছে না। আমার চোখে চোখ পড়লেই তাড়াতাড়ি মাথা নামিয়ে ফাইল দেখছে। ঘন্টাখানেক কিছু কাজ না করে উঠে ইউনিয়ন রুমে গেলাম। বিপুল আর চিত্রেশ বসেছিল। চিত্রেশ আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি, ডিভিশনাল কমিটির মেম্বার, পার্টির ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার। সরাসরি চিত্রেশকেই ধরলাম। এসব কি হচ্ছে অফিসে? এটা কি ধর্মীয় আড্ডার জায়গা হয়ে উঠেছে নাকি? এই সমস্ত কালকের ছেলেরা, এরা ক্যান্টিনের মধ্যে একজন সিনিয়র স্টাফের সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারে? এতক্ষণে আমার গলা কেঁপে যাচ্ছিল, ভয় নয়, অপমানে। চিত্রেশ বলল, বসুন বসুন, চট করে এত উত্তেজিত হন কেন? কি হয়েছে? কি হয়েছে? তুমি নিজের চোখে দেখোনি ওই ছেলেরা ক্যান্টিনের মধ্যে কিরকম মারমুখো হয়ে আমাকে ঘিরে ধরেছিল, কি ভাষায় কথাবার্তা বলছিল? না না, ওটা আপনি একটু বেশি সিরিয়াসলি নিচ্ছেন। আমি তো ছিলাম ক্যান্টিনে, আমি দেখলাম আপনি দাঁড়িয়ে সৌরাংশুদের সঙ্গে কথা বলছিলেন। মারমুখোটুকো কেউ ছিল না তো। ওরা বোম্বে রায়টের গুন্ডাদের সমর্থন করে কথা বলছিল, নোংরা ভাষায় অন্যদের গালাগালি করছিল। না না বিজয়দা, চিত্রেশ মাথা নাড়ল, আপনি এতদিনের পুরনো লোক, দেশের এই বিপদের সময়
সাম্প্রদায়িক বিষয়ে আলোচনা তুলতে গেলেন কেন? এটা কিন্তু আপনার কাছে আশা করিনি। আপনি জানেন এসব আলোচনা নিজেদের মধ্যেকার বিভেদকে বাড়িয়ে তোলে, প্রতিপক্ষের হাত শক্ত হয়। বিপুল এতক্ষণ চুপ করেছিল, বলে ওঠে, কে এক দলকে সমর্থন করে, কে অন্যজনকে সমর্থন করে, সেটা তো ব্যক্তিগত ব্যাপার, সেখানে কাউকে খোঁচা দেওয়াটা ঠিক নয়। বিপুল হাত নেড়ে কথা বলল বলে আমার চোখে পড়ল ওর ডান হাতে নানা রঙের 3টে আংটি। আচ্ছা বিজয়দা, আপনার তো অনেক দিন হয়ে গেল, রিটায়ারমেন্টের আর 2 বছর বাকি বোধহয়, না? আপনি আর কেন এসব ছেলে ছোকরাদের ব্যাপারে যান? যা করছে করতে দিন। এদের ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ আপনাদের কাছে খানিকটা শকিংই মনে হবে। এরা সব নিউ এডুকেটেড, নিউ জেনারেশন, তো কম্পিউটার টাইপ। চিত্রেশ আর বিপুল দুজনেই নিজেদের রসিকতায় হেসে উঠল। আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম। এই ইউনিয়ন রুম বহু কষ্টে স্যাংশন হয়েছিল অফিসের মধ্যে। তারও আগে অফিসে ইউনিয়ন করার অধিকারের দাবিতে ধর্মঘট হয়েছিল, পেন ডাউন হয়েছিল, 15-20 জনের নামে শোকজ নোটিশ এসেছিল, তার মধ্যে আমিও ছিলাম। লিফটে উঠতে ইচ্ছে হলো না। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি। ল্যান্ডিং এর জানলাগুলো দিয়ে অনেক গাছপালা দেখা যেত আগে, কখন কাটা হয়ে গেল সব। সুপারমার্কেটের বিল্ডিং উঠেছে, সামনেই মারুতি গাড়ির শোরুম। আমি কি অনেকদিন সিঁড়ি দিয়ে উঠিনি? সিঁড়ি দিয়ে উঠতে বুকে চাপ ধরে, তাই লিফটে উঠে যাই, সে আজ কতদিন হয়ে গেছে। 3তলার ল্যান্ডিংয়ে একটু দাঁড়ালাম রেলিংটা চেপে ধরে। চোখে পড়ল প্যাসেজের ভেতরটা, ওয়াটার কুলার মেশিনটার সামনে জটলা। সেই ছেলেগুলোই কি ক্যান্টিনের? ঠাহর করতে পারলাম না। ওরাই, আরো কেউ কেউ থাকতে পারে। 2-3 জন এগিয়ে এলো। না, আমার দিকে আসেনি। ল্যান্ডিং এর জানলা দিয়ে নিচে কি দেখলো, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, জোরে জোরে বলা কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। যত সব দালাল, বুড়ো ভাম। আশ্চর্য, ওদের সম্পর্কে একটু ঘেন্না হয় না মাইরি? মাথাটা কুচ করে একটু ফাঁক করে দিলেই ঘিলুতে হাওয়া লাগবে। ওরা হো হো করে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নেমে গিয়েছিল। আমার ভেতরটা ফাঁকা লাগছিল। এতখানি সিঁড়ি দিয়ে ওঠা ঠিক হয়নি। নিঃশ্বাসে বাতাস পাচ্ছিলাম না। এসব পরশুদিনের ঘটনা। তনুকে কিছুই বলিনি। সেদিন সন্ধেবেলা তনু লক্ষ্মীর পাঁচালি পড়ছিল। আমাকে ঘরের মধ্যে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো, অস্বস্তি পাচ্ছে। আমি খবরের কাগজটা হাতে করে ঘরের অন্য পাশে ইজি চেয়ারটায় গিয়ে বসলাম। তনুর গলার গুনগুন থেকে ওর পাঁচালির কথাগুলো বুঝতে পারছি। তাছাড়া কিছু কিছু লাইন মনেও পড়ে যাচ্ছে। এই পাঁচালি মাও পড়তেন, কতবার শুনেছি। আচ্ছা, তনু কি হিন্দু? কিন্তু তনুর পাঁচালিতে তো কেবল নিজের সংসারের ভালোর প্রার্থনাই আছে, ধর্মের কথা, শত্রুদের কথা তো কিছু নেই। কালকে সারাদিন অফিসে সেকশন থেকে বেরোয়নি। এক ফাঁকে তাড়াতাড়ি চাটা খেয়ে চলে এসেছি। লিফটেই উঠেছি, তবু কেমন যেন অস্বস্তি লাগছিল। কেউ কি আমাকে লক্ষ্য করছে? এরকমই মনে হচ্ছিল সমস্তক্ষণ। আজও তাই। সেকশনের সকলকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। সবাই খুব সহজভাবেই কথাবার্তা বলছে। সেদিন যে ওরা বলছিল মাথাটা কুচ করে কেটে দিলেই, তখন কি ওরা আমার কথা বলছিল? দূর, অত সোজা নাকি? রাস্তাঘাটে আর 5টা লোক নেই? কিন্তু ক্যান্টিনেও তো সেদিন অনেকেই ছিল প্রথমে। সেদিন যদি ওরা আমাকে মারত, রাস্তায় কোনো পাড়ার মোড়ে হয়তো ওদের মতো লোক আরো অনেক আছে। এই যে মাঝে মাঝে কোনো পাড়ার ঠিক মাঝখানে হঠাৎ ত্রিপল টাঙিয়ে টানা 3 দিন ধরে অদ্ভুত সব নাম সংকীর্তন হয়, কই কেউ কিছু বলে না তো? কারা যায় ওসব জায়গায়? কারা ব্যবস্থা করে? কি করে খরচটা ওঠে? সারা রাত্রি মাইকের চিৎকার চলে। কচি বাচ্চা, ছাত্রছাত্রী, রুগী, কারো বাড়ি থেকে কোনো আপত্তি ওঠে না। সবাই কি ভয় পায়? পুলিশও কিছু বলে না। অথচ রাত 9টার পরে মাইক বাজানো বারণ, এ তো সবাই জানে। কিন্তু আমার সম্পর্কে ওরকম বলবে কেন? আমি যে কারোর সমর্থক নই, এ তো সবাই জানে। আমার কথায় কি কিছু চলে? ধর্ম নিয়ে মাথা না ঘামিয়েই তো 56 বছর দিব্যি কেটে গেছে, কেউ তো তাই নিয়ে কোনো কথা তোলেনি। ধর্ম সম্পর্কে কিছুই জানি না। মা বাবা আলাদা আলাদা পুজো করতেন, তনু তনুর মতো করে। পৃথিবীতে সব রকমের লোকই থাকে। কত হিন্দু আছে জাত মানে না, কত মুসলমান আছে 4টে বিয়ে করে না। তাতে
কাউকে ঘেন্না করব কি করে? এইটাই আসল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোনো দেশের কোনো দলের লোককে ঘেন্না করতে হবে নিজেকে নিরাপদ থাকতে হলে, কিন্তু কাকে ঘেন্না করব? ঘেন্না করতে হলে তো জানতে হবে যে কেন ঘেন্না। আমি তো চিনিই না সেই অন্য দেশ কি অন্য দল কি অন্য সম্প্রদায়ের লোকেদের। যে দু চারজনের নাম ধাম জানি তাদের নাম তো সবাই জানে। তারা কেউ গান গায়, কেউ ক্রিকেট খেলে, কেউ ছবি আঁকে। অচেনা লোককে কি ঘেন্না করতে পারে কেউ? বড় একা লাগছে। এ কথা কি তনুকেও বোঝাতে পারবো যে ঘেন্না করার মতো একটা চেনা লোক খুঁজে বেড়াচ্ছি আমি? কাউকে ঘেন্না করতে হবে নিজে নিরাপদে থাকতে হলে, কিন্তু কাকে ঘেন্না করব আমি তো বুঝেই উঠতে পারছি না। খুব চেষ্টা করছি কোনো একজনকে খুঁজে বার করতে ঘেন্না করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো চেনা মানুষ খুঁজে পাচ্ছি না। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন জয়া মিত্রের গল্প ঘৃণার সমস্যা। কেমন লাগলো জানাতে চলে আসুন মন্তব্যের বাক্সে এবং ফেসবুকের দেওয়ালে। আর ভালো লেগে থাকলে ঠুকে দিন একটা লাইক আর কিছু শেয়ার। আরও কেমন ধরনের কোন ধরনের গল্প শুনতে চান জানাতে থাকুন। ভালো থাকুন, ভাবনায়, সংগ্রামে, চেতনায় থাকুন। দেখা হচ্ছে যথাসময়ে আবারও। আজ আসি,